আসসালামু আলাইকুম। আমন্ত্রণ চ্যানেল সংবাদের সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। দুর্নীতির বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের ঘোষণা দিলেন জামায়াত আমির। জুলাই গণঅভ্যুত্থান সহ সব গণহত্যার বিচার নিশ্চিতের দাবি। পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখল হবে না বললেন বিভিন্ন দলের নেতারা। ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার। কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে বললেন তারেক রহমান। নির্বাচন আয়োজনের সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন। সালাউদ্দিন আহমেদকে নিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যে কক্সবাজারে উত্তেজনা। ক্ষমা চাওয়ার দাবিতে বিএনপির বিক্ষোভ। মৌলভীবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের উদ্যোগ। ব্যতিক্রমী আয়োজনে ভূয়সী প্রশংসা। এবং আধুনিকতার দাপটে হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প। সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক এখনো ধরে রেখেছে কিছু শৌখিন পরিবার। German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে আরেকবার লড়াইয়ের ঘোষণা দিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমৃত্যু লড়াই চলবে। আগামীতে জামায়াত সংসদে গেলে কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবে না বলেও ঘোষণা দেন তিনি। 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় 2 বার অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াত আমির। আক্তার হোসেনের রিপোর্ট। বিচার সংস্কার ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 7 দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামীর সমাবেশ। দুপুরে মূল কার্যক্রম শুরু হলেও সকাল থেকেই সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের পদচারণায় মুখর হয় রাজধানী। লাখো জনতার উপস্থিতিতে সমাবেশের গণ্ডি ছাপিয়ে যায় শাহবাগ থেকে কাকরাইল পর্যন্ত। আসর ওয়াক্তে বক্তব্য দেওয়া শুরু করেন জামায়াত আমির। আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্যের শুরুতেই জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দেন তিনি। বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করবো ইনশাআল্লাহ। দুর্নীতির বিরুদ্ধে 24-এর মতো আরেকটি সংগ্রামের ডাক দেন জামায়াতের আমির। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এ সময় মঞ্চে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। খানিকটা সুস্থ হয়ে বক্তব্য শুরু করলে ফের অসুস্থ হয়ে পড়ে যান ডাক্তার শফিকুর রহমান। নেতাকর্মীদের তাৎক্ষণিক সেবা শুশ্রূষায় কিছুটা সুস্থ হয়ে মঞ্চে বসেই বক্তব্য চালিয়ে যান জামায়াত আমির। সবাই বসেন, কেউ দাঁড়াবেন না, সবাই বসেন। ঘোষণা দেন আগামীতে সংসদে গেলে কোনো ব্যক্তিগত সুবিধা গ্রহণ করবে না জামায়াতের এমপিরা। যদি আল্লাহর ইচ্ছায়, জনগণের ভালোবাসায় বাংলাদেশ জামাতে ইসলামী থেকে সংসদ সদস্যরা নির্বাচিত হয়ে সরকার গঠন করেন, তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিন্তু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী তার নিজের হাতে কোনো টাকা চালাচালি করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী যদি তার নির্দিষ্ট কোনো কাজের জন্য বরাদ্দ পেয়ে থাকেন, কাজ শেষ হওয়ার সাথে সাথে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে তারা তার প্রতিবেদন তুলে ধরতে বাধ্য হবে। এ সময় বিডিআর বিদ্রোহ, শাপলা চত্বর হত্যাকাণ্ড ও 24-এর গণ অভ্যুত্থান সহ সব গণহত্যার বিচার নিশ্চিত ও দৃশ্যমান প্রক্রিয়া শুরুর দাবি জানান জামায়াতের আমির। সহ্য করব না। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশে বিভিন্ন দলের নেতারা জানিয়েছেন দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকলে মুজিববাদ ও ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ করা সম্ভব। তারা বলেন পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখল হবে না, টাকার খেলা হবে না। আওয়ামী লীগের বিচার না হলে ২৪-এর শহীদদের সাথে বেইমানি হবে বলেও মন্তব্য করেন তারা। তাফিমুল ইসলামের রিপোর্ট। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামের প্রথম কোনো সমাবেশ। জামাতের নেতাদের পাশাপাশি সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। ৭ দফা দাবি আদায়ে জামায়াতে ইসলামের সমাবেশে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা বলেন মুজিববাদীরা এখনও সবখানে সক্রিয় রয়েছে, শুধু আইনি মোকাবেলায় নয়, রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের ধ্বংস করে দিতে হবে। অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে এই মুজিববাদের কোমর ভেঙে দিতে হবে। সরকার যদি জুলাইয়ের ঘোষণা এবং জুলাই সনদ দিতে ব্যর্থ হয়, আমরা জুলাইয়ের অংশীদাররাই ঐক্যমতের ভিত্তিতে এই সোহরাওয়ার্দী উদ্যানে আমরা ঘোষণা করব। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে উচ্চকক্ষ চাই না, এই বক্তব্য যারা দেয় তারা জাতির সঙ্গে প্রতারণা করে। পিআর হইল সমস্ত ফ্যাসিবাদ, ভোট চুরি, ভোট ডাকাতি বন্ধের একমাত্র পথ হলো এই পিআর পদ্ধতির নির্বাচন। তারা বলেন জুলাই বিপ্লবের পক্ষের শক্তিদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ফ্যাসিবাদের দোসররা মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছে। এছাড়া নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার কথা বলেন ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর নেতারা। আজকের এই জনসমুদ্র প্রমাণ করে ১৭-১৮ বছর ধরে জামাত ইসলামী তথা ইসলামী শক্তির উপরে যে অত্যাচার, জুলুম, নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে এই জনসমুদ্র হচ্ছে গণবিস্ফোরণের সৃষ্টি করেছে। আগামী নির্বাচনে ইসলামী জনতার একটি ব্যালট বাক্স চাই। ১৯৫৪ সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস করার জন্য উদ্দেশ্য নিয়েই তারা আওয়ামী লীগ গঠন হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দলের নেতারা বলেন সংস্কার সবার জন্যই কল্যাণকর। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সমাবেশ নেতাকর্মীদের ভিতরে বেশ উচ্ছ্বসিত তৈরি করেছে। তারা বলছেন নির্বাচনের জন্য এই সমাবেশ বেশ কার্যকারী হবে। একই সাথে আগামী নির্বাচনে যে শক্তিশালী প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবে জামায়াতে ইসলামী তার একটি বার্তাও এই সমাবেশ। সোহরাওয়ার্দী উদ্যান থেকে তাফিমুল ইসলাম, চ্যানেল আই। শারীরিক অবস্থার উন্নতি হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। দলের জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে সুস্থ হয়ে দেশের কল্যাণে কাজ করে যাওয়ার কথা বলেন শফিকুর রহমান। লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট। সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে বক্তৃতা মঞ্চে দলটির আমির অসুস্থ হয়ে পড়ায় সমাবেশ শেষে তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আমাদের ইলেকশন, আমরা চাই বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি সব লিডারই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেশকে গড়ার কাজে সবাই একসাথে কন্ট্রিবিউট করুন। হাসপাতাল ছাড়ার আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। শুধু খারাপ লাগে যে এত বড় একটা আয়োজনে আপনারা সারাদিন ধরে ছিলেন। আমি জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এরপরেও শেষমেশ দুই একটা কথা বলার চেষ্টা করেছি। আগামীতে ইনশাল্লাহ আরো সুযোগ আসবে, আরো কথা বলা যাবে। লুৎফুর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন সাম্প্রতিক সময়ে কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তী সরকারের সক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করেছে। সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ এমন ঘটনা ঘটাচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। রাজধানীতে এক আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে সরকারের পক্ষে নির্বাচন আয়োজন সম্ভব কিনা সেই প্রশ্নও তুলেছেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে জুলাইয়ের প্রথম দিন বিশেষ আলোচনার মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি শুরু করে বিএনপি। এরপর থেকে প্রতিদিনই থাকছে নানা আয়োজন। শনিবার রাজধানীতে ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আলোচনা সভা। শহীদদের পরিবার ও বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে অন্তর্বর্তী সরকার নিয়ে বেশ কিছু প্রশ্ন তোলেন তিনি। সাম্প্রতিক সময়ে দেশে সংঘটিত কিছু নৃশংস
এবং অনাহত ঘটনা জনমনে অন্তর্বর্তীকালীন সরকারের সক্ষমতাকে ক্ষেত্র বিশেষে কিছু প্রশ্নবিদ্ধ করেছেন। তবে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো একটি অংশের সহায়তায় কেউ কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনলে বোঝা যায় এই বিষয়টিও জনমনে জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে ঔদ নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি জানাই আহ্বান। অন্তর্বর্তী সরকারকে আরো সাহসী ভূমিকা রাখার কথা বলে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আরো স্বচ্ছ এবং সাহসী ভূমিকা রাখুন। বাংলাদেশের গণতন্ত্রে বিশ্বাসী জনগণ আপনাদের পাশে থাকবে। কোনো আবেগ তাড়িত কিংবা ভুল সিদ্ধান্তের কারণে রাষ্ট্র রাজনীতিতে ভবিষ্যতে আর যাতে কোনো চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায় সেই ব্যাপারে আপনাদেরকে তথা সমগ্র দেশবাসীকে সতর্ক এবং দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে নিজেকে যোগ্য গড়ে তুলতে হবে। আগামীর বাংলাদেশ। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। কক্সবাজারে জাতীয় নাগরিক পার্টি এনসিপি পদযাত্রা সভা মঞ্চে দলের প্রধান নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার প্রস্তাবে ঐক্যবদ্ধ হলে জুলাই সনদ বাস্তবায়িত হবে। সে সময় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারির দেওয়া বক্তব্য ঘিরে কক্সবাজারের চকরিয়া ও ঈদগাঁওয়ে এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করা হয়। তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ করেছে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। এনামুল কবির রূপমের রিপোর্ট। জাতীয় নাগরিক পার্টি এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা সৈকত নগরী কক্সবাজারে। বাস টার্মিনাল থেকে 5 কিলোমিটার পদযাত্রা শেষে পাবলিক লাইব্রেরি মাঠে সমাবেশ। প্রধান বক্তা দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। উচ্চকক্ষে পিআর হতে হবে, নির্বাচন কমিশন, দুদক সহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে নিরপেক্ষভাবে নিয়োগের জন্য কমিটি, সাংবিধানিক কমিটি তৈরি করতে হবে। এই দুইটা সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হলেই জুলাই সনদটি তৈরি হয়ে যায়। কক্সবাজারে মাদকের নতুন কোনো গডফাদারের উত্থান হতে দেয়া হবে না বলেন বক্তারা। আমরা আহ্বান জানাবো জনগণের দিকে তাকিয়ে, বাংলাদেশের দিকে তাকিয়ে আমরা সকল দল যাতে সংস্কারের পক্ষে ঐক্যমত পোষণ করি। কারণ এই সংস্কার কোনো দলের পক্ষে নয়, কোনো দলের বিপক্ষ নয়, এটা বাংলাদেশের পক্ষে, জনগণের পক্ষে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ আমরা অবশ্যই আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র সদস্য সচিব তাসনিম জারা বক্তব্য রাখেন। এনসিপির পদযাত্রা কক্সবাজার থেকে বান্দরবান যাওয়ার পর ঈদগাহ এলাকা ও চকরিয়ায় ট্রাকের উপর নির্মিত সভামঞ্চ ভাঙচুর করা হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, কক্সবাজার। প্রকৃতি অমূল্য সম্পদ, সুন্দর ও নির্মল পরিবেশের সঙ্গে মানুষের সুস্থতা জড়িত। সেই চেতনা বোধটাও এখন অনেকটাই ম্রিয়মান। তাই তো প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতুবন্ধন গড়তে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মৌলভীবাজারের বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী সবুজায়নের উদ্যোগ। পরিবেশ সুরক্ষার পাশাপাশি নতুন প্রজন্মের মাঝে সচেতনতা তৈরিতে অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন বিশিষ্টজনেরা। এম এস আলমের তথ্য ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর বিরূপ প্রভাবে বন্যা, খরাসহ প্রাকৃতিক দুর্যোগের কষাঘাতে জর্জরিত বাংলাদেশ। ক্ষতিগ্রস্ত হচ্ছে মানব সম্পদ, ভেঙে পড়ছে অবকাঠামো। পরিবেশ প্রতিবেশ রক্ষায় সবখানে সবুজায়নের তাগিদ। পরিস্থিতির উত্তরণে নতুন প্রজন্মকে প্রকৃতিপ্রেমে উদ্বুদ্ধ করতে মৌলভীবাজারের ব্লুমিং রোজ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী সবুজায়নের উদ্যোগ। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে
মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। মৌলভীবাজার একটি চা বাগান অধ্যুষিত এলাকা এবং এখানে এই যে চায়ের যে বাগান, এখানে কিন্তু গাছের কিন্তু একটা বিশাল প্রয়োজন আছে, বড় গাছের। এই গাছ কিন্তু আমাদের পরিবেশকে এমন শীতল রাখছে যেটা একটি পূর্ণবয়স্ক গাছ 5-6টি এয়ার কন্ডিশনারের কাজ করে, যেটা ভাবতেও অবাক লাগে যে এত উপকারী যে গাছ, সেই গাছ আমরা কেটে ফেলছি, সেই গাছ আমরা কিন্তু নিধন করছি, সেই গাছ কিন্তু আমরা সেভাবে পরিচর্যা করছি না। সুতরাং আসুন আমরা সবাই হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। ফলদ, বনজ ও ঔষধি সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠে শিশুরা। গাছ নিয়ে বাড়িতে লাগাবো, গাছ বড় হলে ফল খাবো, বড় হলে ফল খাবো। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের আনন্দ মুহূর্ত ছুঁয়ে যায় সবার হৃদয়। আমাদের পিছিয়ে পড়া বাচ্চাদেরকে নিয়ে ব্লুমিং রোজের প্রতিমূর্তি অটিস্টিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি করায় আমাদের বাচ্চারা খুব উচ্ছ্বাসিত এবং আনন্দিত। প্রথম যে আমাদের একটা গাছ পুরস্কার দেওয়া হয়েছে, এই আয়োজন আগে কখনো হয়নি। আমরা দোয়া চাইবো অটিস্টিক বাচ্চাদের জন্য, আমরা চাইবো এরকম অটিস্টিক বাচ্চাদের জন্য যদি আরো করা হয় চ্যানেলের পক্ষ থেকে, আমরা আরো প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতু বন্ধন করতে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন বিশিষ্টজনেরা। গাছ লাগিয়ে যত্ন করতে হয়, 10 বছর 12 বছর 5 বছর 6 বছর একটা গাছের যত্ন নেওয়ার পরে এক এক গাছ অনুযায়ী এক এক ধরনের ফলন আমরা পাই। আপনারা যে আমাদেরকে সম্মানিত করেছেন এই আয়োজনটা করে, জন্য ওনাদেরকে ধন্যবাদ জানাই। পরিবেশবিদরা বলছেন, ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারলে ভালো থাকবে প্রকৃতি, ভালো থাকবে বাংলাদেশ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ঐতিহ্যবাহী কাঁসা পিতলের শিল্প আজ হারিয়ে যাওয়ার পথে। আধুনিক বিকল্পের দাপটে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে হাজার বছরের পুরনো এই শিল্পের। এখনও যারা এই শিল্পের সঙ্গে যুক্ত আছেন তারা আছেন নানা সংকটে। যথাযথ সহায়তা ও উদ্যোগ না এলে হয়তো মুছে যাবে গুরুত্বপূর্ণ এক সাংস্কৃতিক পরিচয়। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। বাঙালি সংস্কৃতির প্রাচীন এক নিদর্শন কাঁসা পিতলের শিল্প। কোনো এক সময় এই শিল্পের টুংটাং শব্দে মুখর ছিল দেশের বিভিন্ন অঞ্চল। শরীয়তপুর জেলার পালং, বাঘিরা, বিলাসখান, দাসার্তা এই এলাকাগুলোয় 2 শতাধিক কারখানায় 5 শতাধিক পরিবার জীবিকা নির্বাহ করত এই পেশায়। কিন্তু এখন হাতে গোনা কয়েকটি পরিবার কোনো মতে টিকিয়ে রেখেছে এই ঐতিহ্য। যে হিন্দুরা ছিল এরাই ছিল বাড়ির ভিতরে প্রায় 500 কলকাতায় গেছে। এখন কি অবস্থা আপনার? এখন তো কালে বিলক্ষণ দাদাই গেছে, বাপে করছে, বড় বাইরে করছে, আমরা করি না। আমাকে কারিগর কাজ করতো 8 জন 10 জন, এখন 2-1 জনে কোনো রকম কাজ করি, মালপত্রই চলে না। এই শিল্পে পরিশ্রম প্রচুর, মজুরি কম, কাঁচামাল দুষ্প্রাপ্য। তার উপর নতুন প্রজন্মের আগ্রহ নেই বললেই চলে। তবুও কিছু শৌখিন পরিবার এখনো ধরে রেখেছেন এই শিল্পের সৌন্দর্য আর ঐতিহ্য। প্রত্যেকেরই আলাদা আলাদা বিভিন্ন প্রকারের 10টা জগ আছে, মানে এক একটা এক এক রকমের। আমরা তো প্রত্যেকেই কাঁসার প্লেটে খাই। বাসায় কি নিয়মিত ব্যবহার করেন? নিয়মিত ব্যবহার। সরকারি সহযোগিতা, প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ, কাঁচামাল সরবরাহ এবং বাজার সম্প্রসারণ এই পদক্ষেপগুলো না নিলে হয়তো একদিন সত্যি হারিয়ে যাবে কাঁসা শিল্প। কাঁচামালের যে দামটা যদি একটু কম হতো তাহলে হয়তো মানুষের নিয়ন্ত্রণের ভিতরে থাকতো। এক যুগে হয়তো মনে হয় তামা কাঁসা পিতল বাংলাদেশে থাকবোই না। কাঁসা আর পিতলের সঙ্গে জড়িয়ে আছে আমাদের আদি সংস্কৃতি। আন্তর্জাতিক বাজারে আছে এর সম্ভাবনাও। পৃথিবীর বিভিন্ন দেশ তাদের ঐতিহ্য ধরে রাখার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়েছে। আমাদের এই দেশে, এই উপমহাদেশে হাজারো ঐতিহ্য আছে, কিন্তু দিনের পর দিন এই ঐতিহ্যগত শিল্পগুলো বিলুপ্তির পথে চলছে। কাঁসা শিল্প তার বিলুপ্তি। অথচ এই শিল্প দিয়ে আমরা যেমন আমাদের ঐতিহ্যকে ধরে রাখতে পারতাম, বিশ্ব বাজারে একটা বাণিজ্যিক রূপ দিতে পারতাম, সেটা হয়ে ওঠে। শরীয়তপুরের দাসার্তা থেকে শাইখ সিরাজ, চ্যানেল। এবার আই স্পোর্টস। প্রিয় দর্শক, রাহুল রায় আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন আই স্পোর্টসে। এবারে অন্যান্য প্রসঙ্গ।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে গাজীপুরের নুহাশপল্লীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। হুমায়ুন আহমেদের স্ত্রী, ২ ছেলে নিশাদ ও নির্নীতকে নিয়ে কবর জিয়ারত করেন। নুহাশপল্লীর কর্মচারীরাও কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তার রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নুহাশপল্লীতে ভিড় জমান ভক্ত, সাহিত্যপ্রেমী, নাট্যজন ও শিল্পীরা। ২০১২ সালের ১৯ জুলাই জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ মারা যান। তাকে গাজীপুরের নুহাশপল্লীর লিচু বাগানে দাফন করা হয়। ৩০০ ছেলে পেলে আসছে, সকাল থেকে কোরআন খতম হচ্ছে, দুপুরে হচ্ছে স্যারের প্রিয় খাবার, ওই বাচ্চাদের খাওয়ানো হবে। হুমায়ুন স্যারের মৃত্যুবার্ষিকী শুনে এখানে ছুটে আসা, যে অনেক পছন্দের একজন লেখক তিনি। এই একটা দিন স্যারেরকে খুব কাছ থেকে দেখার জন্য, নাকি স্যারের যে শুভাকাঙ্ক্ষী যারা আসে তাদের সাথে পরিচিত হওয়ার জন্যই আসি এখানে। সংবাদের এই পর্যায়ে বিরতি নিচ্ছে। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল সংবাদে। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের সংস্কৃতি বিকাশের জন্য জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল জাসাস গঠন করেছিলেন, কিন্তু গত 15 বছরে ফ্যাসিস্ট সরকার দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে। নাটোরের জাসাস জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। কর্মী সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেন্দ্রীয় জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ ও দলের নেতাকর্মীরা। সারা পৃথিবীতে কিন্তু আজকে ইন্ডিয়াকে প্রতিষ্ঠা করতে আমরা চাই। বাংলাদেশের এই অপসংস্কৃতির বিরুদ্ধে, বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনে বাংলাদেশের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে আমরা এগিয়ে নিতে হবে। গত 15 বছর দেখেছি এই সংস্কৃতির নাম দিয়ে বিভিন্ন এই সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা এই বাংলাদেশি কালচার, বাংলাদেশের সংস্কৃতিকে ধ্বংস করবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, জনগণের ভোটের অধিকার মানে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই জনপ্রতিনিধিরা সরকার গঠন করবে। শনিবার সন্ধ্যায় নরসিংদীর শিবপুরের ইটাকুলা মোড় এলাকায় গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় তিনি একথা বলেন। শিবপুর বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, নরসিংদী 4 আসনের সাবেক এমপি সর্দার সাখাওয়াত হোসেন বকুল সহ অন্যরা। আজকে আমরা বলবো, জনগণের ভোটার অধিকার মানে একটি নির্বাচনের মধ্য দিয়ে তার জনপ্রতিনিধি নির্বাচিত করবে। যে জনপ্রতিনিধিরা সরকার গঠন করবে, যেটা গত 5টি নির্বাচনে সুষ্ঠু অবাধ নির্বাচন অথবা ভোটাররা ভোট কেন্দ্রে ভোট দিতে পারে নাই। আমাদের কথাটা ছিল একটাই, আমাদের আন্দোলন একটা, যার যার ভোট শেষে দিবে, যাকে খুশি তাকে দিবে, দিনে ভোট দিনে রাত্রে দেবে না। 18তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করেছে ন্যাশনাল পিপলস পার্টি। সভায় সভাপতিত্ব করেন এনপিপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন সালু। তিনি দ্রুত সংস্কার ও জুলাই সনদ ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারোয়ার মিলন আশঙ্কা প্রকাশ করে বলেন, চলমান অস্থিরতা ও অনিশ্চয়তা বাংলাদেশকে গভীর সংকটে ফেলবে। নিটোল ডাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের উদ্বেগ উপেক্ষা করে তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং জাংবো নদীতে বিশ্বের সর্ববৃহৎ জলবিদ্যুৎ বাঁধ তৈরির কাজ শুরু করেছে চীন। এই নদীটি ভারত ও বাংলাদেশে ব্রহ্মপুত্র নদ নামে পরিচিত। শনিবার 60 গিগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন হয়। চীনের বার্তা সংস্থা সিনহুয়া বলেছে, এর ব্যয় 167.1 বিলিয়ন মার্কিন ডলার হতে পারে। চলতি বছর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছিল, উজানে চীনের বাঁধ নির্মাণের কারণে ব্রহ্মপুত্রের নিম্নপ্রবাহের দেশগুলোর স্বার্থ
ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় এই প্রকল্পের কারণে নিম্ন প্রবাহে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টিনকে লেখা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চিঠি প্রকাশ করে মামলার মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াল স্ট্রিট জার্নাল। ট্রাম্প দাবি করেছেন গণমাধ্যমটি বৃহস্পতিবার যে প্রতিবেদন প্রকাশ করেছে তা ভিত্তিহীন। ওয়াল স্ট্রিট জার্নাল ও এর মালিক রুপার্ট মার্ডকের বিরুদ্ধে $1000 কোটি ক্ষতিপূরণ মামলা করেছেন ট্রাম্প। তবে অভিযোগ উড়িয়ে দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে সঠিক তথ্যের উপর নির্ভর করে প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। একাত্তর বছরে পা রাখলেন 21 পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন। তাকে ঘিরে বিশেষ আয়োজনে চ্যানেল আই বসেছিল তারার মেলা। গল্প আড্ডায় আফজাল হোসেনের বর্ণিল জীবনের স্মৃতিচারণ করেন বিশিষ্টজনেরা। সুলতানা হিমুর রিপোর্ট। মঞ্চ, নাটক, সিনেমা, ওয়েব ফিল্ম থেকে শুরু করে ওয়েব সিরিজ, প্রায় সব ক্ষেত্রে বাংলা বিনোদন অঙ্গনে অন্যতম এক নাম 21 পদকপ্রাপ্ত কিংবদন্তি অভিনেতা আফজাল হোসেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী আফজাল হোসেন একাধারে নির্মাতাও, চিত্রকলাতেও তার অবাধ বিচরণ। গুণীয় শিল্পী পা রাখলেন 71 বছরে, আর তাকে নিয়েই চ্যানেল আইয়ে হলো তারকা সমৃদ্ধ অনুষ্ঠান তারকা কথনের বিশেষ আয়োজন। চ্যানেল আইয়ের পক্ষ থেকে আমাদের সকল দর্শকের পক্ষ থেকে চ্যানেল আই স্টুডিওতে জমকালো পরিবেশে বসে আফজাল হোসেনের জন্মোৎসব। বিশেষ এই অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন নাট্য ব্যক্তিত্ব ত্রোপা মজুমদার। উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যদের পাশাপাশি আবুল হায়াত, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, মডেল নোবেল সহ বিশিষ্টজনরা। বহুমুখী শিল্পীর সঙ্গে কাজের অভিজ্ঞতা ও সম্পর্ক নিয়ে স্মৃতিচারণ করেন তারা। জন্মদিনে আফজাল হোসেনের কর্মময় জীবন ও ব্যক্তি আফজাল হোসেনকে নিয়ে দৈনিক পত্রিকায় কলাম লিখেছেন বিশিষ্টজনেরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। কৃষি সংবাদ। কৃষকের আগ্রহ বাড়ায় চলতি মৌসুমে গাইবান্ধায় পাট চাষ বেড়েছে। এবার বিছা পোকার আক্রমণ নেই। পর্যাপ্ত বৃষ্টিতে খালবিলে পানি থাকায় পাট জাগ দিতে বিড়ম্বনায় পড়তে হচ্ছে না চাষিদের। প্রকৃতি সংবাদ। বাংলা চাঁপাইনবাবগঞ্জে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ কালেক্টরেট ক্যাম্পাসে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুস সামাদ। সে সময় আরও ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আফাজ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান সহ শহীদ পরিবারের সদস্যরা। পরে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। তরুণ প্রজন্মের চাহিদা বিবেচনায় ইস্টার্ন ব্যাংক লিমিটেড দেশে প্রথমবারের মতো অ্যাপ ভিত্তিক সামাজিক কারেন্সি কার্ড স্কাই ফ্লেক্স চালু করেছে। শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে কার্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার সহ ফ্রিল্যান্সার এবং শিক্ষার্থীদের জন্য এই কার্ডটি বিশেষভাবে উপযোগী। উদ্বোধনী অনুষ্ঠানে ইভিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেকার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহিন, উপব্যবস্থাপনা পরিচালক এম খোরশেদ আনোয়ার, ভিসা আইয়ের কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ, দ্য ট্রলি ইয়ার্সের চেয়ারম্যান এম জাহাঙ্গীর আলম, ব্যবস্থাপনা পরিচালক মাহাজেবিন ফেরদৌস এবং প্রধান নির্বাহী ব্রিতি সাবরিন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নরসিংদীর পৌরবাসী। সামান্য বৃষ্টিতে রাস্তাঘাট ডুবে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় দীর্ঘস্থায়ী হচ্ছে জলাবদ্ধতা। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে।
জলাবদ্ধতায় চরম ভোগান্তিতে নরসিংদী পৌরবাসী। সামান্য বৃষ্টিতেই পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়া দীর্ঘস্থায়ী হচ্ছে জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের অবহেলা আর উদাসীনতায় বিপর্যয়ে প্রাণ প্রকৃতি। তবে জলাবদ্ধতা নিরসনে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পৌর প্রশাসক। নরসিংদী থেকে সুমন রায়ের রিপোর্ট। এটি নরসিংদী শহরের প্রধান সড়ক ডিসি রোড। প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সামান্য বৃষ্টিতেই সবখানে দেখা মিলে এমন দৃশ্যের। অপরিকল্পিতভাবে নির্মিত ড্রেনেজ ব্যবস্থা ও নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন। মুসল্লিরা বাসা বাড়ির লোকজনেরা রাস্তা বের হইতে পারে না, স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আসা যাওয়া করতে পারে না। পৌরসভার ট্যাক্স দিচ্ছি, সবকিছু দিচ্ছি, কিন্তু আমাদের তো দেখে না। দুর্ঘটনা ঘটলো, কারেন্টের তারে ছিঁড়ে পড়লো পানির মধ্যে, তখন একটা রিস্ক হয়ে যায়। জলাবদ্ধতায় চলাচলে চরম ভোগান্তিতে শিক্ষার্থী সহ নানা পেশাজীবী মানুষ। নোংরা পানিতে ছড়াচ্ছে রোগ জীবাণু। আমাদের অসুস্থতার সৃষ্টি হচ্ছে, রেগুলার স্কিনে প্রবলেম হচ্ছে, কাপড় লতা ভিজে যায়, শরীর তো ঠান্ডা লাগতে পারে। ব্যবসায়িকরা কোনো ব্যবসা করতে পারতেছে না, দোকানে আসতে পারতেছে না। জলাবদ্ধতা নিরসনে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সবগুলো ড্রেন পুনর্নির্মাণের জন্য আমরা একটি মাস্টার প্ল্যান করার পরিকল্পনা হাতে নিয়েছি। ইতিমধ্যে আমাদের জরিপ সম্পন্ন হয়েছে। আশা করছি আগামী 1-2 মাসের মধ্যে আমরা একটা প্রকল্প প্রস্তাব তৈরি করতে সক্ষম হব। পরিকল্পনায় সীমাবদ্ধ না থেকে সমস্যা সমাধানে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী পৌরবাসী। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন, শেখ হাসিনা স্বৈরাচারে পরিণত হয়েছিলেন। বরিশালে সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত জাতীয় সনদ ও নাগরিক প্রত্যাশা শীর্ষক নাগরিক সংলাপে তিনি আরও বলেন, শেখ হাসিনা ভোটাধিকার হরণ করে বাংলাদেশকে লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেন। ঐকমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে তারা সুপারিশ প্রণয়ন করবেন, এটি জাতীয় সনদে পরিণত হবে। তিনি আরও বলেন, সংবিধান হলো জনগণের মতামতের প্রতিফলন, জনগণের অধিকারের রক্ষা কবচ, তাই জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্যই সুজনের পক্ষ থেকে সারা দেশে 15টি সংলাপের আয়োজন করা হয়েছে। অধিকারের রক্ষা কবচ, তাই জনগণের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্যই আমরা সুজনের পক্ষ থেকে এই সারা দেশে 15টি আমরা এই ধরনের সংলাপের আয়োজন করেছি, যাতে জনগণ মতামত দিতে পারে যে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হইতে হবে, সংবিধানে কী কী পরিবর্তন হইতে হবে, নির্বাচনী ব্যবস্থা কী কী পরিবর্তন হইতে হবে, আমাদের প্রশাসনিক ব্যবস্থা কী কী পরিবর্তন হইতে হবে, দুর্নীতি দমনের জন্য, দুর্নীতি প্রতিরোধের জন্য কী কী ব্যবস্থা হইতে হবে, আমাদের পুলিশকে আরও কার্যকর করার জন্য কী কী পরিবর্তন আনা দরকার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার কথা হয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এর বিকল্প কোনো পথ নেই। অন্য পথে গেলে বাংলাদেশের জন্য বিপদ হবে এবং দেশের মানুষ তা মেনে নেবে না। বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলা ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলনে আরও বক্তৃতা করেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ সেলিম ভুইয়া, অতিরিক্ত মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন, সাংবাদিক জাহিদুল করিম কোচি সহ অন্যরা। ওই যে সংস্কারের কথা বলা হচ্ছে, সনদের কথা বলা হচ্ছে, সব ঠিক আছে, যতটুকু ঐক্যমত হবে তার বাইরে সময় নষ্ট না করে আমাদের তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের যে মিটিং হয়েছে লন্ডনে, যেখানে আমি নিজে উপস্থিত ছিলাম, সেখানে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা আমরা ফিরিয়ে দিতে চাই, ফিরিয়ে দিতে হবে। আর কোনো পথ নাই, আর কোনো পথ গেলে সেই পথ বাংলাদেশের জন্য বিপদ ডেকে আনবে এবং বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে না। পার্বত্য চুক্তি বাস্তবায়নের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভা শেষে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সমস্যাগুলো চিহ্নিত করা গেলেই বাস্তবায়নের অগ্রগতি বাড়বে। সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, এই সভা পার্বত্য চট্টগ্রামের জনগণের শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজকের সভায় চুক্তির আওতায় ভূমি সমস্যা সহ বিভিন্ন
বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। 8 সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরেন্দ্র বোধিপ্রিয় লার্মা ওরফে সন্তু লার্মা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সুদত্ত চাকমা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কনকন চাকমা, উপসচিব মঙ্গলচন্দ্র পাল, উপসচিব শামসুল হক, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য গৌতম চাকমা। সমস্যা সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে সমস্যা যে আছে সেটাকে স্বীকার করা। আমরা মনে করি যে আসলে চুক্তি বাস্তবায়নে কিছু সমস্যা রয়ে গেছে, সেই সমস্যাগুলো আমরা সমাধানের চেষ্টা করছি এবং আজকে আলোচনা অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হয়েছে। আমরা চেষ্টা করেছি যে ছোট বিষয়গুলি যেগুলি সহজে সমাধান করা যায় সেগুলিকে আমরা শেষ করে ফেলি, আর যেগুলি একটু কঠিন বিষয় আছে সেগুলিকে কিভাবে সমাধান করা যায় আমরা সেটার রাস্তা বরং খোঁজার চেষ্টা করি। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। ম্যান অব দ্য ফাইনাল রহমানুল্লাহ গরবাজ, সিরিজ সেরা ইমরান তাহির। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেলের সংবাদ। ঢাকায় নিম্নবিত্তের সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক আবাসন শীর্ষক কর্মশালা গড়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট। বুয়েটের স্থাপত্য বিভাগের 19 ব্যাচের শিক্ষার্থীরা তাদের ডিজাইন ও গবেষণা উপস্থাপন করেন। জমির ব্যবস্থাপনা, প্রান্তিক জনগোষ্ঠীর মত প্রকাশের সুযোগ, হাউজিং পলিসি সহ নানা বিষয়ে অন্তর্ভুক্ত করে প্রবন্ধ উপস্থাপন করা হয়। গৃহায়ন নীতিমালা সংস্কারের প্রতিও দৃষ্টি আকর্ষণ করা হয় আয়োজকদের পক্ষ থেকে। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান সহ অন্যরা ছিলেন। দিনাজপুরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের স্মৃতি রক্ষায় 8 লাখ বৃক্ষরোপণ করা হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ উদ্যোগে দিনাজপুর গোরের শহীদ বড় ময়দানে কর্মসূচি উদ্বোধন করেন দিনাজপুর জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলাম। আর উপস্থিত ছিলেন দিনাজপুর পুলিশ সুপার মোহাম্মদ মারুফাত হোসাইন মারুফ, দিনাজপুর সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন সরকার সহ অন্যরা। পরে 13টি উপজেলার 103টি ইউনিয়ন ও 9টি পৌরসভার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়। নরসিংদীতে শিক্ষার্থীদের মাঝে প্রায় 1000 ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ করেছে রোটারি ক্লাব অব মেঘনা ও এসএসসি 1986 ব্যাচ বাংলাদেশ। সকালে নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজে এই আয়োজন করা হয়। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বন বিভাগের সহকারী প্রধান বন সংরক্ষক মোহাম্মদ মাহমুদুল হাসান। সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব মেঘনার সভাপতি শঙ্কর লাল সাহা। উপস্থিত ছিলেন সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ইলিয়াস আলী ভুইয়া, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, এসএসসি 1986 ব্যাচ বাংলাদেশের ফাউন্ডার অ্যাডমিন কাজী মোহাম্মদ আশরাফুল হক, নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নিহার রঞ্জন দাস, রোটারি ক্লাব অব মেঘনার সাবেক সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান মাসুদ। সে সময় ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও এসএসসি 1986 ব্যাচ বাংলাদেশের প্রাক্তন শিক্ষার্থীরা। নির্মল প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রূপসী শেরপুর। শহরের জিকে পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। পরিবেশবাদী সংগঠন গ্রিন ভয়েসের সভাপতি রফিক মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেরপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক আবু হানিফ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যরা। পরে শতাধিক মানুষের মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। এবার খেলার খবর। সংবাদ শেষ করব সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজির সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। দুর্নীতির বিরুদ্ধে আমৃত্যু লড়াইয়ের ঘোষণা দিলেন জামায়াত আমির। জুলাই গণঅভ্যুত্থান সহ সব গণহত্যার বিচার নিশ্চিতের দাবি। পিআর পদ্ধতিতে ভোট হলে কেন্দ্র দখল হবে না বললেন বিভিন্ন দলের নেতারা। ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদ মুক্ত দেশ করার অঙ্গীকার।
কিছু নৃশংস ঘটনা অন্তর্বর্তী সরকারকে প্রশ্নবিদ্ধ করেছে বললেন তারেক রহমান। নির্বাচন আয়োজনে সরকারের সক্ষমতা নিয়েও প্রশ্ন। সালাউদ্দিন আহমেদকে নিয়ে নাসির উদ্দিন পাটোয়ারির বক্তব্যে কক্সবাজারের উত্তেজনা, ক্ষমা চাওয়ার দাবিতে বিএনপির বিক্ষোভ। মৌলভীবাজারে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়নের উদ্যোগ, ব্যতিক্রমী আয়োজনে ভূয়সী প্রশংসা। এবং আধুনিকতার দাপটে হারিয়ে যেতে বসেছে শরীয়তপুরের ঐতিহ্যবাহী কাঁসা শিল্প, সৌন্দর্য ও ঐতিহ্যের প্রতীক এখনো ধরে রেখেছে কিছু শৌখিন পরিবার। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন চ্যানেল আই online.com এবং যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। ধন্যবাদ সবাইকে।